আজকে আমরা পড়ব বস্তুর ভাষণ মানে ভেসে থাকা, প্লবতা ও আর্কিমিডিসের নীতি। এখন মনে হতেই পারে যে এগুলো আবার কি জিনিস। তো এগুলো কি বোঝার আগে প্রথমে তোদের বলি যে একটা ছোট্ট লোহার খুন্তি বা লোহার তৈরি কোনো পেরেক, এটাকে দেখবি যদি বালতির জলে বা কোথাও দিস, সেটা দিব্যি জলের তলায় ডুবে যাচ্ছে। অথচ আমরা নদীতে বা সমুদ্রে দেখতে পাই লোহা দিয়ে তৈরি অনেক বড় বড় জাহাজ, যার ওজন ওই ছোট্ট লোহার পেরেকের তুলনায় অনেক বেশি, সেটা কিন্তু অনায়াসে ভেসে থাকছে। তো এর কারণটা কি? এর পিছনে কিছু বিজ্ঞান আছে, সেটাই আজকে আমরা এই ক্লাসে পড়ার মাধ্যমে জেনে নেব যে এইভাবে ডুবে থাকা, ভেসে থাকা, এর পিছনে কারণটা আসলে কি। এখানে দেখ, একটা ছবি এঁকেছি আমি। এখানে তিনটে পদার্থ আছে। এ একটা পদার্থ যেটা জলের ওপরে খানিকটা ভিতরে থেকে ভেসে আছে। বি পদার্থটা পুরোপুরি জলের মধ্যে ডুবে গিয়ে ভেসে আছে। আর সি পদার্থটা একদম জলের তলায় ডুবে গেছে। এখন আমি ধরে নিলাম যে এই এ পদার্থটার ওজন হলো 10 নিউটন। এই ওজন কোন দিকে কাজ করে না, নিচের দিকে। অর্থাৎ পৃথিবী এই এ পদার্থটাকে 10 নিউটন বল দিয়ে নিচের দিকে টানছে। তা সত্ত্বেও কিন্তু এটা ওপরে ভেসে আছে। এই বি পদার্থটা, এর ওজন আমি ধরে নিলাম 15 নিউটন। একেও পৃথিবী নিচের দিকে এই 15 নিউটন বল দিয়ে টানছে। তা সত্ত্বেও এই বস্তুটা জলের মধ্যে ভেসে আছে আর এইটা ভিতরে ডুবে গেছে। এর কারণ কি হতে পারে? এর আগের দিন আমরা পড়েছিলাম যে এরকম একটা টেবিল ছিল, টেবিলের ওপরে একটা ব্লক রাখা ছিল যার ওজন ছিল 10 নিউটন। বা ধর এই যে এটা রয়েছে, এই বোর্ডটা, এর ওপরে আমি এই চশমার খাপটাকে রাখলাম। এই চশমার খাপটাকে আমি ধরে নিলাম 20 নিউটন বল দিয়ে পৃথিবী নিচের দিকে টানছে। আর কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা মানেই সেটা গতিশীল হবে, শুধু তা না, সেটা ত্বরণ সহ গতিশীল হবে, অর্থাৎ তার মধ্যে একটা বেগ বৃদ্ধি পাবে। অথচ দেখ, এর ওপরে পৃথিবী একটা বল প্রয়োগ করা সত্ত্বেও এই চশমার খাপটা কিন্তু একদম স্থির অবস্থাতে রয়েছে। তার কারণটা কি? নিশ্চয়ই এর ওপরে মোট ক্রিয়াশীল বলের মানটা শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ কিনা, একে যদি পৃথিবী 20 নিউটন বল দিয়ে নিজের দিকে টানে, তাহলে কি কেউ একজন এই 20 নিউটন বল দিয়েই ওপর দিকে ঠেলছে। সেটাকে না, এই তলটা, এই যে বোর্ডের ওপরে আমি এটাকে রেখেছি, সেই বোর্ডটা এর ওপরে একটা উপর দিকে ঊর্ধ্বমুখী সমান পরিমাণের বল প্রয়োগ করছে। তার ফলে দুটো বলের যোগফল শূন্য হয়ে যাচ্ছে আর এটা স্থির অবস্থায় রয়েছে। এই যে ধারণা, এই ধারণা থেকে আমরা বলতে পারি এই যে বস্তুটা, এটা 10 নিউটন বল নিচের দিকে প্রযুক্ত হচ্ছে, পৃথিবী টানছে, তাহলে এই সমপরিমাণ বল নিশ্চয়ই নিচ থেকে ওপরের দিকে কেউ প্রয়োগ করছে। 10 নিউটন বল যেমন নিচের দিকে প্রযুক্ত হচ্ছে, সমপরিমাণ বল এই 10 নিউটন বলই ওপর দিকে প্রযুক্ত হচ্ছে, তাই এটা এভাবে ভেসে আছে। একইভাবে 15 নিউটন বল নিচের দিকে এর উপরে কাজ করছে, সমপরিমাণ বল ওপর দিকে নিশ্চয়ই কাজ করছে, তাই এটা স্থির অবস্থাতে আছে। এখন এই ওপর দিকে বল কে প্রয়োগ করবে? এখানে তো জল ছাড়া আর কিছু নেই। তার মানে আমরা এখান থেকে এই ধারণাটা করতে পারি যে এই জল এই বস্তুগুলোর ওপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। এই ঊর্ধ্বমুখী বলটাকে বলা হয় প্লবতা। জল যে এরকম ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে তার প্রমাণ তোরা পাবি। ধর একটা বড় গামলা বা বড় মুখ বালতিতে জল রয়েছে, সেখানে তুমি একটা বেশ বড় দেখে বাটি, এরকম এর থেকে বড় বাটি বা কড়াই বা হাঁড়ি নিয়ে তার মধ্যে তুমি হাতে করে ডোবানোর চেষ্টা করবে। সেটাকে যদি আমরা বড়
পাত্রকে, খোলা মুখের পাত্রকে যদি, এই ধর একটা বড় কড়াই, এই একটা বড় কড়াই, একে যদি আমি এভাবে ডোবাতে চাই, দেখবে মনে হবে যেন জলটা উপর দিকে ঠেলছে। এটাকে আমাকে রীতিমতো জোরে চাপ দিয়ে ডোবাতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে একটা চাপ নিচ থেকে উপরের দিকে কাজ করছে ওপরে, সেই চাপটা বুঝতে পারবো। এই চাপটাকেই বলা হয় প্লবতা। অর্থাৎ কোনো বস্তুকে যখন আমরা তরলে নিমজ্জিত করতে চাইবো বা ডোবাতে চাইবো, তরল তখন সেই বস্তুর ওপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। সেই ঊর্ধ্বমুখী বলকেই বলা হয় প্লবতা। এখন ধর স্প্রিং তুলা যন্ত্র, স্কুলটা খোলা থাকলে পরীক্ষাটা আমি করে দেখাতে পারতাম, আমার এখানে যন্ত্রপাতিগুলো নেই। এটা একটা স্প্রিং তুলা, এর আগের দিনও বলেছি এখানে স্কেল থাকে, এখানে একটা হুক রয়েছে, এর মধ্যে হুক দিয়ে একটা আমি এই একটা বস্তু ঝুলিয়ে দিলাম। তাতে দেখা গেল, ধরে নাও এর ওজন হলো 20 নিউটন। আমি ধরে নিলাম এর ওজন হলো, বায়ুতে এটা বায়ু মাধ্যমে ওজন করলাম, এর ওজন হলো 20 নিউটন। এইবার একটা পাত্রে আমি জল নিলাম। এই পাত্রে জল নিয়ে এই সিমিলারলি আমি বস্তুটাকে স্প্রিং তুলা থেকে ঝুলিয়ে দিলাম। প্রথমে আমি এইটুকু ডোবালাম, তাতে দেখা গেল হয়তো 20 নিউটনের থেকে এটা কমে যাবে, কমে গিয়ে এর ওজনটা হয়তো দাঁড়িয়ে গেল 18 নিউটন। দেখা যাবে যে এই পরীক্ষাটা যদি আমরা করি, স্কুলে থাকলে এটা করে দেখাতাম, এটা 18 নিউটন, ওটা ওজনটা ছিল 20 নিউটন, সেটা কমে গিয়ে ওজনটা হলো 18 নিউটন। আবার যেই এটার আরো বেশি করে ডুবিয়ে দিলাম, আরো বেশি করে যেই ডোবাবো, প্রথমে এইটুকু ডোবালাম, দেখা গেল আরেকটু বেশি ডোবালাম, তখন এর ওজনটা কমে গিয়ে হলো 17 নিউটন। আরো বেশি করে ডোবালে দেখা গেল ওজনটা কমে গিয়ে হলো 15 নিউটন। অর্থাৎ কিনা বস্তুটাকে আমি যত বেশি জলে ডোবাবো তত তার ওজনটা ধীরে ধীরে কমতে থাকবে। এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায়। তো এটা কেন হচ্ছে, এরকম ঘটনাটা কেন ঘটছে? এমনি কিন্তু আমরা স্প্রিং তুলা দিয়ে যদি কি ঝুলিয়ে না রাখি, বস্তুটাকে জলে ফেলে দিলে ওটা কিন্তু জলে ডুবে যাবে। জলের মধ্যে তলায় না ঠেকিয়ে খানিকটা নিমজ্জিত অবস্থায় বারে বারে আমি ওজন করলাম, তাতে আমরা দেখলাম যে যত জলে ডোবাচ্ছি তত তার ওজনটা ধীরে ধীরে কমছে। এখন একটা প্রশ্ন করি তোদের, সেটা হচ্ছে যে তুই একটা ভারী কোনো জিনিসকে নিচ থেকে ওপরের দিকে মাথায় করে তুলছিস, হাতে করে তুলতে চাইছিস ভারী কোনো জিনিসকে। তো সেটা মনে কর একটা খুব ভারী ব্যাগ, এটা প্রচুর ভারী, ধর এটার ওজন 10 কেজি ওজন, এটাকে আমরা ভর বলি। তুই হাতে করে তুললে তোর যা ভারী লাগবে, তোকে নিচ থেকে যদি কেউ ঠেলে দেয় এটাকে, তাহলে কি হবে, তোর তুলতে কষ্ট কম হবে, অর্থাৎ এটা যেন মনে হবে ওজনটা কমে গেছে, এটা 5 কেজি হয়ে গেছে। তাহলে এই যে ওজনটা কমছে, ঠিক আছে, এটা কিন্তু ভর, আমরা সাধারণত ওজন বলতে এই এককে বোঝাই বলে আমি এটা বললাম, এটা কিন্তু ভরের একক, এটা ওজনের একক না, ওজনের একক নিউটন। তো এইখানে আমরা দেখছি যে কোনো বস্তুকে যতটা তরলে ডোবাচ্ছি তত তার ওজনটা কমছে। তার মানে কি, যে এই তরল, আমরা তো এর আগেই প্রমাণ পেলাম যে তরল নিচ থেকে ওপরের দিকে বল প্রয়োগ করে কোনো বস্তুকে ডোবালে। তাহলে আমরা যখন অল্প ডুবিয়েছিলাম তখন যতটা বল প্রয়োগ করছিল, তাতে যে বল প্রয়োগ করছিল ওপর দিকে ঠেলা দিচ্ছিল, তাতে ওজন খানিকটা কমে গেল। আর একটু বেশি ডোবালাম, তাতে আরো বেশি বল প্রয়োগ হলো, তাই ওজন আরো কমে গেল। আরো বেশি ডোবালাম, তাহলে ঊর্ধ্বমুখী বলের পরিমাণ নিশ্চয়ই বাড়লো, তাই ওজন আরো কমে গেল। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্লবতার মানটা কার উপর নির্ভর করছে না, এই বস্তুটাকে আমি কতটা ডোবাচ্ছি তরলে তার আয়তনের ওপর নির্ভর করছে। এখন এটা প্রমাণ করা গেছে যে এই বস্তুটা, কোনো বস্তুকে তরলে ডোবালে
তরল যতটা অংশ তরলকে সরাবে, ধরো প্রত্যেকটা বস্তু মানে কোনো পদার্থ মানেই তার একটা নিজস্ব আয়তন আছে। এখন এই যে পাত্রে এখানে জল আছে, এখানে আমি এটা কোনো বস্তুকে ডোবাবো। যখনই আমি ডোবাতে যাব এখানে এই অংশের যে জলটা, ধর একটা বস্তুকে আমি এখানে ডোবালাম, তাহলে এইখানে যে জলটা ছিল সেটাকে না সরালে তো ডুবতে পারবে না। তাহলে এইখানে ও যতটা আয়তনের জলকে সরালো সেই জলটাই এখানে ঢুকতে বাধা দেবে, ওকে ঠেলে ওপরের দিকে তুলে দেবে। ধর তুই বেঞ্চে কোনো একটা জায়গায় বসে আছিস, এবার তোর কোনো বন্ধু এসে বলল শর্ত আমি এখানে বসবো, বলে তোকে ঠেলে সরাতে চাইলো। তুই কি করবি? তোর যদি ওখান থেকে সরার ইচ্ছা না থাকে তুই বলবি তাকে ঠেলে সরিয়ে দিবি, ওখানে বসতে দিবি না। এটাও সেরকম, এখানে যে জলটা ছিল এই বস্তুটাকে ডোবাতে গেলে সেই অংশের জলটাকে সরাতে হবে। তো এখানে যে জলটাকে সরালো সেই পরিমাণ জলটা কি করবে? ওকে এখানে ঢুকতে বাধা দেবে, সেই পরিমাণ জলটা ওকে ঊর্ধ্বমুখী বল দিয়ে ওকে ঠেলে বের করে দিতে চাইবে। অর্থাৎ যতটা অংশের আয়তন তরলের মধ্যে বা জলের মধ্যে ডোবানো হবে সেই সমান আয়তনের জল, তার যা ওজন সেই সমপরিমাণ ওজন হচ্ছে একটা বল, সেই ওজনের সমান বল দিয়ে তাকে ওপরের দিকে ঠেলা দেয়, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। অর্থাৎ অপসারিত জলের ওজনের সমান ওজনটাই হচ্ছে এখানে প্লবতা। এই বস্তুটাকে যদি আমি একটু বেশি করে ডোবাই, ধরো আর একটু বেশি পরিমাণে জলে ডুবিয়ে দিলাম, তখন কি হবে? আরো বেশি পরিমাণে তরল অপসারিত করলো, তখন সেই অপসারিত তরলের ওজনটা আরো বেশি হবে। তোমার ধরো অল্প এইটুকু অংশের তরলের যা ওজন হবে, এতটা অংশের তরলের ওজন স্বাভাবিকভাবেই বেশি হবে, তার ফলে ঊর্ধ্বমুখী বলের পরিমাণটা স্বাভাবিকভাবেই বেশি বাড়বে। অর্থাৎ আমরা এখান থেকে কি জানতে পারলাম? যে প্লবতার মানটা হচ্ছে কোনো বস্তুকে যতটা অংশ আমি নিমজ্জিত করব বা জলে ডোবাবো, সেই ডোবানো অংশের যা আয়তন সেই সমান আয়তনের জলের যা ওজন, সেই ওজনের সমান পরিমাণ বল উপর দিকে প্রযুক্ত হয়। অর্থাৎ সেই ওজনের সমান পরিমাণ বল, ওজনটাই হচ্ছে প্লবতার পরিমাপ। কার ওজন? না, এই বস্তুটাকে ডোবালে যতটা তরলকে অপসারিত করবে সেই তরলের ওজনটাই হচ্ছে প্লবতা। এখন দেখো আমরা দেখলাম যে প্লবতার মানটা কার উপর নির্ভর করছে? না, কোনো বস্তুকে কতটা ডোবালাম নিমজ্জিত অংশের আয়তনের উপরে প্লবতার মানটা নির্ভর করছে। বিজ্ঞানী আর্কিমিডিস এই নিয়ে একটা সূত্র দিয়েছেন, তোমাদের বইয়ের 16 পাতায় আছে, সূত্রটা ভালো করে পড়বে। সেখানে বলা হয়েছে একটা বস্তুকে কোনো তরলে ডোবালে তার বস্তুটা কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় এবং নিজে সেই জায়গাটা দখল করে। সেই জায়গা দিতে গিয়ে যতটা তরলকে নিজের জায়গা থেকে সরানো হলো সেই পরিমাণ তরলের ওজন, বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানও ঠিক ততটা। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এইবার দেখো যে তোমাদের বইতে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। দেখো এই ছবিটায় 1 নম্বর ছবিটা, মানে এই যে ছবিটা, এই প্রথম ছবিটা, এই ছবিটায় দেখো যতটা অংশ তরলে ডুবে আছে, দ্বিতীয় ছবিটা তার থেকে বেশি অংশ ডুবে আছে, তৃতীয় ছবিটা তার থেকে বেশি অংশ ডুবে আছে, পুরোটাই ডুবে আছে, দিয়ে দড়ি দিয়ে তুমি ধরে আছো। এখন বলো তো কোন ছবিটায় অপসারিত তরল পরিমাণ বেশি, মানে কোন ছবিটাতে সব থেকে বেশি তরলকে সরিয়েছে? অবশ্যই তুমি দেখে বলতে পারবে প্রথম ছবিটাতে যতটা পরিমাণে তরলকে সরানো হয়েছে, দ্বিতীয় ছবিটাতে তার থেকে বেশি পরিমাণ তরলকে সরানো হয়েছে, কারণ বস্তুটা আরো বেশি করে ঢুকেছে, আর তৃতীয়টাতে পুরো বস্তুটাকেই তরলে ডুবিয়ে দেওয়া হয়েছে। তাহলে 3 নম্বর ক্ষেত্রে অপসারিত তরলের পরিমাণ সব থেকে বেশি। এইবার এই ছবিটা দেখো, দুটো আলাদা আলাদা পাত্রে একই বস্তুকে ডোবানো হয়েছে, ঠিক আছে? একটা বস্তু ডি, তাকে দুটো আলাদা আলাদা তরল, প্রথম পাত্রের তরলটা যা, দ্বিতীয় পাত্রের তরলটা তার থেকে আলাদা, দুটো আলাদা আলাদা তরলে ডোবানো হয়েছে।
মানে ডোবানো হয়েছে মানে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে দেখো প্রথম ছবিটাতে বস্তুটা খানিকটা ডুবে ভেসে আছে, আর দ্বিতীয়টাতে পুরো ডুবে ভেসে আছে। এখান থেকে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারবো। ছবিটা আমি বোর্ডে আঁকি। এখানে একটা তরল আছে, এইখানে বস্তুটা, একটা বস্তু খানিকটা ডুবে ভেসে আছে, আর এই পাত্রে একটা তরল আছে, ওই একই বস্তু, এই একই বস্তুকে এই পাত্রে তরলে যখন দেওয়া হলো, বস্তুটা পুরোপুরি ডুবে গিয়ে ভেসে রইল, পুরোপুরি ডুবে গিয়ে ভেসে রইল একই বস্তু। এখন এখান থেকে আমাদের কি ধারণা হয় যে এইখানে ঊর্ধ্বমুখী বলটা দুটোর ওজন কিন্তু একই, ঠিক আছে। এখন দেখো এক্ষেত্রে এর ওজন নিচের দিকে কাজ করছে, এর ঊর্ধ্বমুখী বলটা উপরের দিকে কাজ করছে। এই বলটা ঊর্ধ্বমুখী, এরও তাই ওজন নিচের দিকে কাজ করছে, এই তরলের চাপটা উপরের দিকে কাজ করছে। তো এই দুটো তরলের মধ্যে কার উপরের দিকে চাপটা, মানে ঊর্ধ্বমুখী বলটা কার বেশি, এর না এর? অবশ্যই এই তরলের ক্ষেত্রে বেশি, তাই এটা খানিকটা উঠে গিয়ে ভাসছে। আর এই তরলটা যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, এর তুলনায় এটা কম, তাই এটা খানিকটা ডুবে গিয়ে ভাসছে। তাহলে এই ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে প্লবতা। এই দুটো তরলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো আমরা বলতে পারি এক্ষেত্রে প্লবতাটা বেশি, 1 নম্বরের প্লবতা বেশি, আর 2 নম্বরের প্লবতাটা হচ্ছে কম, সেই জন্য এটা খানিকটা ডুবে গিয়ে ভাসছে। আর এক্ষেত্রে প্লবতাটা বেশি বলে একে তুলে, মানে ঠেলে তুলে দিয়েছে, দিয়ে ওপরে ভাসছে। এখন বলো যে এক্ষেত্রে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে অপসারিত তরলের আয়তন বেশি। এখানে দেখো এইটুকু অংশ, যেহেতু দুটো বস্তু একই, তাহলে এইখানে অল্প ডুবেছে, তাহলে এক্ষেত্রে অপসারিত তরলের আয়তন কম, এক্ষেত্রে অপসারিত তরলের আয়তন বেশি, ঠিক আছে। এখানে অপসারিত তরলের আয়তন কম, এক্ষেত্রে অপসারিত তরলের আয়তন বেশি। 2 নম্বর প্রশ্ন, কোন তরলটা বেশি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করেছে, নাকি দুটো তরলই সমান প্লবতা প্রয়োগ করেছে? এটাতে অবশ্যই বেশি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করেছে, সেই জন্য এটা বেশি ভেসে আছে। এক্ষেত্রে কম ঊর্ধ্বমুখী, এর তুলনায় কম বলে এটা পুরোটা ডুবে গিয়ে ভেসেছে। এখন কোন ক্ষেত্রে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বেশি? এখন যেখানে এই অপসারিত তরলের ওজনটাই তো প্লবতা, তাহলে এক্ষেত্রে অপসারিত তরলের ওজনটা অবশ্যই বেশি। 1 নম্বর ক্ষেত্রে অপসারিত তরলের ওজনটা অবশ্যই বেশি। তারপরের প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে বস্তুটি দ্বারা অপসারিত তরলের ভর বেশি? আমরা দেখো জানি ওজন হচ্ছে ভরের সমানুপাতিক, ঠিক আছে। ওজন W সমান হচ্ছে mg, এটা হচ্ছে ওজন, এটা ভর, এটা অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের মান সব জায়গায় স্থির থাকে, এটা হচ্ছে ভর, অর্থাৎ ভর বেশি হলে ওজন বেশি হবে। তাহলে বলছে যে কোন ক্ষেত্রে অপসারিত তরলের ভর বেশি? এই ক্ষেত্রে অপসারিত তরলের ভর বেশি, যেহেতু এখানে তরলের ওজন বেশি, তাই প্লবতা বেশি। এখন দেখো আমরা একটা একটা করে লিখি। এখন তোমরা জানো যে আয়তন, এখানে কি লেখাটা দেখা যাচ্ছে একটু দেখে নিই। আয়তন গুণিতক ঘনত্ব সমান হচ্ছে ভর। এই ক্ষেত্রে যেহেতু ভরটা বেশি, অথচ দেখো তরলের আয়তনটা তুলনায় কম, এইখানে অপসারিত তরলের যে আয়তন তার তুলনায় এখানে অপসারিত তরলের আয়তনটা কম, অথচ এখানে অপসারিত তরলের ভর বেশি। তাহলে নিশ্চয়ই ঘনত্বটা
আরেকবার বলি, তোমরা জানো যে আয়তন গুণিতক ঘনত্ব সমান হচ্ছে ভর। এখন এই ক্ষেত্রে প্রথম ছবিটার ক্ষেত্রে দেখো আয়তনটা অপসারিত তরলের আয়তন কম, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন বেশি, অথচ প্রথম ক্ষেত্রে ভরটা হচ্ছে বেশি। কম আয়তন অথচ গুণফলটা বেশি, তাহলে নিশ্চয়ই এই ঘনত্বটা এক্ষেত্রে অনেক বেশি। তাহলে এই প্রথম তরলের ঘনত্ব হচ্ছে বেশি এর তুলনায়, সেই জন্য কিন্তু এই ঊর্ধ্বমুখী বলটা বেশি হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে প্লবতা মানে কতটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা শুধুমাত্র অপসারিত তরলের আয়তনের ওপরেই নির্ভর করে না, এই তরলের ঘনত্বের ওপরেও নির্ভর করে। তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রত্যেকে। আরও একবার বলে দিই, এইটা একটা তরল, এটা আলাদা তরল। একই বস্তু যখন এখানে ডোবালাম এইটুকু ডুবলো, ডুবে ভেসে রইল, যখন এখানে ডোবালাম পুরো ডুবে ভেসে গেল। তাহলে দেখো এক্ষেত্রে অপসারিত তরলের আয়তন কম, এখানে অপসারিত তরলের আয়তন বেশি। এটা বেশি উঠে গেছে মানে কি, নিচ থেকে ঠেলাটা মানে প্লবতাটা বেশি, এক্ষেত্রে প্লবতাটা কম। এখন প্লবতা হচ্ছে অপসারিত তরলের ওজন হচ্ছে প্লবতা, তাহলে এখানে প্লবতা যেহেতু বেশি, এই বস্তুটা দ্বারা অপসারিত তরলের যে ওজন সেটা নিশ্চয়ই বেশি। এখন ওজনের সঙ্গে ভর হচ্ছে সমানুপাতিক, তাহলে এর ওজন যেহেতু বেশি, এই তরলের ভরটাও, এই অপসারিত তরলের ভরটাও হচ্ছে বেশি। আমরা জানি আয়তনের সঙ্গে ঘনত্ব গুণ করলে ভর পাওয়া যায়। এখানে দেখো আয়তনটা কম, অথচ এইটুকু তরলের ভর এর থেকে বেশি, এইখানে আয়তনটা বেশি, এর আয়তন কম, অথচ এই তরলের তুলনায় এই তরলের ভর বেশি। তাহলে গুণফলটা বেশি হতে গেলে এইটা কম, এটা বেশি, তার মানে নিশ্চয়ই এই ঘনত্বটা মানটা বেশি, তাই এইটুকু তরলের ভরটা বেশি হচ্ছে এতটা তরলের তুলনায়। তাহলে আমরা কি বলতে পারি, যে এই তরলটা এর তুলনায় ঘনত্ব বেশি হওয়ায় এর প্লবতাটাও বেশি। তাহলে এই যে পরীক্ষাটা হলো, এখান থেকে আমরা কি ধারণা করলাম, যে প্লবতা নির্ভর করে কার উপরে না, 1 নম্বর অপসারিত বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন, এর উপর নির্ভর করে। 2 নম্বর তরলের ঘনত্ব, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। বেশ, এরপরে দেখো, তাহলে কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর ওই তরলটা কতটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে তা নির্ভর করে বস্তু দ্বারা অপসারিত তরল সে কতটা তরলকে সরাচ্ছে তার আয়তনের ওপরে, আর ওই তরলটার ঘনত্বের ওপরে। এবার দেখো তোমাদের বলেছে দুটো প্রশ্নের উত্তর দিতে। একটা ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন? এই উত্তরটা আমরা এবার দিই। ধরো এটা বালতি, এখানে জল আছে, একটা ছোট পেরেক, একে যদি তুমি দাও ফেলো, এখানে পেরেকটা কি হবে, এখানে ডুবে যাবে। পেরেকটাকে যেই দেবো পেরেকটা তলায় ডুবে যাবে। কিন্তু একটা বড় স্টিলের বাটি, সেটাকে এখানে দিলে কি হবে, ভেসে যাবে। কেন? পেরেকটার আকারটা অনেক ছোট, এই পেরেকটা এখানে ডোবালে যতটা জলকে সরাবে সেই জলের ওজনের থেকে পেরেকের ওজনটা বেশি। অর্থাৎ এখানে পেরেকের যে প্লবতা, পেরেকের ওজন প্লবতার থেকে বেশি, তাই পেরেক জলে ডুবে যায়। আর বাটিটা দেখো, বাটির আয়তনটা আকারটা অনেক বড়,
তাহলে একে ডোবাতে গেলে এ অনেকটা পরিমাণে জলকে অপসারিত করবে। তাহলে বেশি পরিমাণ জলের ওজনটা বেশি, ওর ওজনের থেকে বাটির যা ওজন তার তুলনায় এই বাটি যতটা জলকে অপসারিত করবে সেই পরিমাণ জলের ওজন অনেক বেশি। অর্থাৎ বাটির ওজনের থেকে এই প্লবতাটা, ওজন তো নিচের দিকে কাজ করে, প্লবতা ওপরের দিকে কাজ করে। তাহলে ওপরের দিকে বলটা বেশি নিশ্চয়ই, তাই এটা ভেসে থাকছে। আর এর ওজনটা নিচের দিকের বলটা বেশি, তাই এটা ডুবে গেছে প্লবতার তুলনায়। তাহলে বাটির ক্ষেত্রে কি হবে? বাটির ওজন প্লবতার থেকে কম, তাই ভাসে। আর পেরেকের ওজন প্লবতার থেকে বেশি, তাই ডোবে। বোঝা গেল? বাটির ওজন প্লবতার থেকে কম তাই ভাসে, আর পেরেকের ওজন প্লবতার থেকে বেশি তাই ডুবে যায়। এখন তাহলে আমরা কি কি শিখলাম? না, কোনো বস্তুকে তরলে ডোবালে ওই বস্তুটা কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানের সমান, আর সেই ঊর্ধ্বমুখী বলটাকেই বলা হয় প্লবতা। আর কোনো বস্তু যখন তরলে ভাসে তখন তার ওজনের মান আর অপসারিত তরলের ওজনের মান সমান হয়। ঠিক আছে? অর্থাৎ যখন প্লবতা সমান ওজন হবে তখন ভাসবে। এখন তোদের মনে হতেই পারে যে যখন প্লবতা সমান ওজন হবে তখন বস্তুটা ভাসবে। তোমরা বলবে যে যখন প্লবতা বেশি তখনও ভাসছে, যখন প্লবতা সমান ওজন হবে তখনও ভাসছে। তাহলে ব্যাপারটা কি? না, যখন প্লবতা বেশি হবে তখন তরলের ওপরে ভেসে থাকবে। এখানে আরেকটু ছবিটা এঁকে বোঝাই। এইটা ধর তরল, যখন ওজনের থেকে প্লবতা বেশি হবে তখন একদম তরলের ওপরে ভেসে থাকবে। যখন অর্থাৎ এটা ওজনের থেকে যখন প্লবতা বেশি হবে তখন তরলের ওপরে ভেসে থাকবে। এবার কোনো বস্তুর ধরো ওজন বেশি প্লবতা কম, বস্তুটা কি হবে? আস্তে আস্তে ডুবতে থাকবে। এই ডুবতে ডুবতে যেখানে এসে ধর ডুবলো, আরেকটু ডুবলো। এটা অন্য ছবি আঁকি। ধর একটা বস্তু, এইটা আঁকলাম, এর ওজনটা নিচের দিকে কাজ করছে, প্লবতা উপরের দিকে কাজ করছে। এটা ওজন, এটা প্লবতা। যখন ওপরের ঠেলাটা বেশি হবে তখন একদম ওপরে ভেসে থাকবে। এবার বস্তুটা ধর ডুবছে, ডুবতে ডুবতে যখন এরকম অবস্থা, ধর এরকম অবস্থায় যখন এলো, এতটা ডুবে গিয়ে ওজন আর প্লবতা সমান হয়ে গেল, তখন ওখানেই ভেসে যাবে। যদি আরো এখানে পুরোটা ডুবে গিয়ে ওজন আর প্লবতা সমান হয় তখন সেখানেই ভেসে যাবে। হয়তো এইটুকু ডুবে ওজন আর প্লবতা সমান হয়ে গেল, তখন ওখানেই ভেসে যাবে। ঠিক আছে? অর্থাৎ যখন প্লবতা বেশি, ওজন খুবই কম, তখন পুরো তরলের ওপরে ভেসে থাকবে। যখন বস্তুটা ডুবছে, ধর ডুবতে ডুবতে এমন একটা জায়গায় এলো, এসে ওজন আর প্লবতা সমান হয়ে গেল, তখন সেখানে ভেসে যাবে। আর যদি ওজন বেশি হয়, প্লবতা কম হয়, তখন বস্তুটা পুরোপুরি তলায় নেমে ডুবে যাবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ হলো। আমি পরে প্রশ্ন তোমাদের পাঠিয়ে দেবো, ভালো করে বইটা রিডিং করে উত্তরগুলো লিখবে।